Dear students, learners, and viewers, I congratulate you. Most welcome to your English class. I hope you are well and you are staying at your home, maintaining social distance. I am also fine. It is a great regret that we cannot meet face to face owing to COVID 19. I hope this disaster will come to the end very soon and we will meet in our college, in our classroom. In the previous classes, I discussed the syllabus of English first paper. I told that there are 15 units in the book and every unit has some lessons 3, 4, 5, etc. I want to divide the syllabus or the course into two parts. That means I will read or learn or discuss one portion in first year and another portion or another part in the second year. So today I want to say that in the first year we will read from unit 1 to unit 7. If we get much time, we may add another unit to our syllabus. Dear students, today I want to discussion from unit 1 and lesson 1. The title of unit 1 is People or Institutions Making History, and the subtitle or title of lesson 1 is The Unforgettable History. In the previous class, I told you that as our mother language is Bengali and English is a foreign language, so for our convenience, for our clear understanding, for our clear realization, we will use both Bengali and English in our discussion, in our communication. Today, I want to mention that the lesson of unit 1 is about actually the architect of Bangladesh, the father of Bengali nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangabandhu is the father of our nation, I have mentioned. So, at first, we should know ins and outs of Bangabandhu Sheikh Mujibur
Rahman. His life is full of struggles, stories, histories, events, incidents, accidents, etc. But overall, his life was very glorious. You know that Bangabandhu is the founder of Bangladesh. He is the father of our country. He is the guardian of our country. So we have to know about, and it is our duty, it is our national duty, it is our bounded duty to know him. তোমরা জানো যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে সরকার আখ্যায়িত করেছিলেন এবং সেইভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য রাষ্ট্র থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো তারা নানা মাত্রিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য যে বিশ্বব্যাপী এই করোনা মহামারীর সংক্রমণের কারণে আমরা জাতির জনকের সেই জন্ম শতবার্ষিকীকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা উদযাপন করতে পারিনি। আমি তোমাদের প্রথমে একটু বলতে চাই, যে কথাটা একটু আগেই বলছিলাম, যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নানামাত্রিক যে কর্মকাণ্ড, কর্মসূচি, পরিকল্পনা গৃহীত হয়েছিল, তার ধারাবাহিকতায় একটি ছিল যে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনীতি বা রাজনৈতিক দর্শন সম্পর্কে মূল্যায়নধর্মী নানামাত্রিক গ্রন্থ প্রকাশনা। তো সেই নিরিখে আমি তোমাদেরকে একটি বই দেখাতে চাই, যেটি আমি হাতে পেয়েছি। দেখতে পারো যে বঙ্গবন্ধু শতবর্ষে ফিরে দেখা, অর্থাৎ জন্ম শতবর্ষে এতগুলো বছর পেরিয়ে আসার পরে আমরা বঙ্গবন্ধুকে কিভাবে দেখছি, আমরা বাঙালিরা কিভাবে তাকে মূল্যায়ন করছি, এই বিষয়গুলোকে মূলত তুলে ধরা হয়েছিল এরকম নানামাত্রিক গ্রন্থে। তো তোমরা এরকম বঙ্গবন্ধুকে জানার জন্য তার জীবনী পড়বে, তার রাজনৈতিক দর্শনকে জানার চেষ্টা করবে, তার আদর্শ, তার সংস্কৃতি প্রেম, তার ভাষা প্রেম, অর্থাৎ বঙ্গবন্ধুর জীবনের সামগ্রিক অনুষঙ্গকে আমরা জানার চেষ্টা করব। কেমন? তো আজকে আমরা যে জিনিসটা, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে এখানে আমি আগেই বলেছিলাম তোমাদের, দ্য টাইটেল অফ দ্য ইউনিট 1 ইজ পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, অর্থাৎ ইতিহাস তৈরি করে এমন কিছু মানুষ অথবা এমন কোনো প্রতিষ্ঠানের কথা। তো আমরা জানি যে মানুষ যেমন ইতিহাস তৈরি করে, তেমনি ইতিহাসও মানুষ তৈরি করে, অর্থাৎ মানুষ যেমন ইতিহাসের স্রষ্টা, দ্যাট মিনস ম্যান ইজ দ্য ক্রিয়েটর অফ হিস্টোরি, অ্যাজ লাইক অ্যাজ হিস্টোরি ইজ দ্য ক্রিয়েশন অফ ম্যান। তো আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি যে সেই সব জাতির চরম ক্রান্তি লগ্নে সেই জাতিকে, সেই দেশকে একটি যথাযোগ্য নেতৃত্ব দিয়ে তাদেরকে মুক্তির সোপানে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে সেই দেবতার মতো, ফেরেশতার মতো যুগ মানবের, যুগ পুরুষের আবির্ভাব ঘটেছে। তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তিনি তেমনই একজন মহামানব, তেমনই একজন যুগপুরুষ। আমরা এই প্রসঙ্গে আরও বিভিন্ন দেশের বিভিন্ন জাতির রাষ্ট্রনায়কের কথা স্মরণ করতে পারি শ্রদ্ধার সাথে, যেমন মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, তারপরে আমাদের বঙ্গবন্ধুর কথা তো আগেই বলেছি, ফিডেল ক্যাস্ট্রো, এরকম বহু যুগপুরুষ রাষ্ট্রনায়ক রয়েছেন। তো আমাদের বঙ্গবন্ধু তাদের অন্যতম। তো আমাদের লেসনটির নাম দ্য আনফরগেটেবল হিস্টোরি, অর্থাৎ ভোলা যাবে না, চিরকাল স্মরণ করতে হবে অবিস্মরণীয় একটি ইতিহাস। তোমরা জানো, আমরা সবাই জানি অথবা জানার চেষ্টা করব যে 1971 সালের 16ই ডিসেম্বর
আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, বহু সংখ্যক মানুষের প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সম্মানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা বিজয় লাভ করেছিলাম। তো এই বিজয় লাভটি একদিনে হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা যুদ্ধের কতগুলো ধারাবাহিক প্রেক্ষাপট রয়েছে। তো সেই ধারাবাহিক ধাপগুলো পেরিয়ে এসে আমরা ৭১-এর ১৬ই ডিসেম্বরে বিজয় লাভ করেছিলাম। তো বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের সেই অগ্রনায়ক, সেই বীর সেনানী, আমাদের কি বলবো, একেবারে যিনি একক নেতৃত্বে প্রায় বলতে গেলে, বা যার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মূলত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে। তোমরা জানো যে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বিশাল এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। তো আজকে আমরা সেই ভাষণটি মূলত পড়ব। তোমরা ছবি দেখতে পাচ্ছ যে বইয়ে বঙ্গবন্ধুর সেই রেসকোর্স ময়দানের ভাষণের একটি ছবি রয়েছে। এবং তোমরা জানো যে এই ভাষণটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি রাজনৈতিক ভাষণ। তোমরা এখন বিভিন্ন গণমাধ্যমেও ভাষণ শুনে থাকবে। তো যেহেতু এই ভাষণটি বাংলাতে দেওয়া হয়েছিল, তো পাঠ্যসূচি যেহেতু ইংরেজিতে এটাকে পাঠ্য করা হয়েছে, সেজন্য এই ভাষণটিকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। একটি বিষয় হলো, একটি ভাষা থেকে আর একটি ভাষায় যখন কোনো বিষয়কে রূপান্তরিত করা হয়, অনুবাদ করা হয়, তখন সব সময়ের জন্য আক্ষরিক অনুবাদ করা সম্ভব হয় না। এমনকি বঙ্গবন্ধু ইংরেজি ভাষণ এবং বাংলা ভাষণটিও তোমরা পাশাপাশি রেখে মিলিয়ে পড়তে গেলে দেখবে যে ঠিক যেন বাংলাটায় তোমরা যা পাচ্ছ, যেভাবে বুঝছো, ঠিক ইংরেজিটায় যেন সেই ভাবটা, সেই দর্শনটি যেন ধরা দিচ্ছে না। তো এরকম কিছু রকম থাকতেই পারে। তারপরেও আমরা এই ভাষণটি ইংরেজিতে পড়ার চেষ্টা করব। তোমরা জানো যে বঙ্গবন্ধুর একটি প্রিয় সম্বোধন ছিল যে সমস্ত বাঙালিকে ভাই বলে সম্বোধন করা। আমি প্রসঙ্গত একটু বলি যে তোমরা নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়েছো যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। মূলত বঙ্গবন্ধু সেই ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করেই নির্মলেন্দু গুণ ওই কবিতাটি লিখেছিলেন। তো আমরা একটু পড়বার চেষ্টা করি বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন ৭ই মার্চে। I hope all of you have bought your textbook and you will open the book, and I request you to follow me. I want to say that you will try read thoroughly the text, and if you can understand the meaning of the word, the meaning of the sentence, and if you understand or realize the whole passage or whole lesson, then it will be very easy for you to answer the question in your examination. Please. My brothers, I stand before you today with a heart overflowing with grief. বঙ্গবন্ধু সেই ভাষণের সেই একেবারে প্রথমেই যে কথাটা ছিল যে ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখো, ঠিক সেই কথাটি উনি যখন ইংরেজিতে বলছেন, তো আমাদের মনে হচ্ছে যেন যে সেই আবেগ, সেই উচ্ছ্বাস, সেই তেজদীপ্ততা, অথবা তার সেই দুঃখ ভারাক্রান্ত যে ভাবের বহিঃপ্রকাশ, সেটা যেন আমরা ঠিক এই ইংরেজিতে পাচ্ছি না। তারপরে আমাদের পড়তে হবে যেহেতু, যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আমি তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যখন ইংরেজিতে এই লেসনটি পড়বে, ভাষণটি পড়বে, সম্ভব হলে ইউটিউবে অথবা কোনো গণমাধ্যমে তোমরা বঙ্গবন্ধুর ভাষণটি একটু শুনে নেবে। অবশ্য এখন এটি মুদ্রিত আকারে বই, পত্রপত্রিকাতেও পাওয়া যায়, আর তোমাদের তো গাইড রয়েছেই, সেখানেও এটি বাংলা করে দেওয়া রয়েছে। ওকে। You are fully aware of the events that are going on and understand their report. অর্থাৎ এই বাক্যটি বঙ্গবন্ধু তার মতো করে বলেছিলেন যে আপনারা সবই জানেন, আপনারা সবই বোঝেন। অর্থাৎ বিগত সময় ইতিহাসের পট পরিবর্তনে পাকিস্তানি শাসক গোষ্ঠী যত রকমের কর্ম, কূটকৌশল, বা যদি আমরা একটু নগ্নভাবে বলি যে অপকর্ম করেছেন, সে বিষয় সম্পর্কে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ অবহিত ছিল। তিনি সে কথাটি বলতে চেয়েছেন, ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, অর্থাৎ সেই সব ঘটনাবলী সম্পর্কে আপনারা অবহিত, আপনারা জানেন। দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার রিপোর্ট, যেগুলো ঘটেছে এবং যেগুলো পত্রপত্রিকাতে আমরা পেয়েছি। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট,
আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিসের জন্য? টু কোপ উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। অর্থাৎ যত রকমের পরিস্থিতি ঘটেছে সেটা আমাদের বেশিরভাগটাই, কেন সবটাই বলতে গেলে আমাদের প্রতিকূলে ঘটেছে, আমাদের বিরুদ্ধে ঘটেছে, আমাদের বিপক্ষে ঘটেছে। তো তারপরেও আমরা সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা প্রভৃতি বৈঠক এগুলোতে আমরা মোটামুটি একটা সমঝোতার চেষ্টা করেছি। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াস্ট উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, কিন্তু কোনো কিছুতেই কোনো প্রতিকার হয়নি। আমার ভাইয়ের রক্তে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর রঞ্জিত হয়েছে। আমরা দেখেছি যে 47-এর পূর্ববর্তী সময় থেকেও ইতিহাসের বাঁকে বাঁকে নানা রকমের পট পরিবর্তন, নানা রকমের বাক পরিবর্তনে আমরা দেখেছি। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে বারবার এই উপমহাদেশের মানুষকে, বাঙালিকে রক্ত দিতে হয়েছে, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের স্রোতে সেই সব জঞ্জালকে, বাধাকে সরিয়ে দিতে হয়েছে। তো আমাদের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতেও বারবার বাংলার মানুষ কীভাবে আত্মাহুতি দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, বঙ্গবন্ধু সে কথাগুলোই বলতে চেয়েছেন। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন স্বাধীন হতে চায়, স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ তাদের অধিকার চায়। তোমরা জানো যে 1947 সালে দেশভাগ হয়ে যাওয়ার পর যখন ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, তখন পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এবং শাসন ক্ষমতা কেন্দ্রীভূত ছিল মূলত পশ্চিম পাকিস্তানি অবাঙালি উর্দুভাষী শাসক গোষ্ঠীর হাতে। যার ফলে আমরা যারা পূর্ব পাকিস্তানের মানুষ, পরবর্তীতে পূর্ব বাংলা অথবা বাংলাদেশ যাই বলে না কেন, তারা সব রকমের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। নিপীড়ন, নির্যাতন, উপেক্ষা, বঞ্চনা, লাঞ্ছনা, অর্থাৎ মানুষের যত রকমের নিগ্রহ হতে পারে তার সব কিছুর শিকার হয়েছিলাম আমরা, অর্থাৎ বাঙালিরা, বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ। সেজন্য বঙ্গবন্ধু বলছেন যে বাংলার মানুষ স্বাধীনতা চায়, স্বাধীন হতে চায়, তারা বাঁচতে চায়, তারা তাদের অধিকার চায়। অর্থাৎ একটি মানুষকে বেঁচে থাকতে গেলে, টিকে থাকতে গেলে, জীবন ধারণ করতে গেলে, বিকশিত হতে গেলে, প্রস্ফুটিত হতে গেলে তার অধিকারের বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এবং এই সব অধিকার বাস্তবায়ন করতে গেলে মোক্ষম যে জিনিসটি দরকার তা হচ্ছে মূলত মুক্তি, তা হচ্ছে স্বাধীনতা। বঙ্গবন্ধু এই ভাষণের মধ্য দিয়ে মূলত বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকেই তীব্র থেকে তীব্রতরভাবে প্রকাশিত করেছেন এবং বাঙালিকে স্বাধীনতার মধ্যে উদ্দীপ্ত করেছেন, দীক্ষিত করেছেন। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি অন্যায় আমরা করেছি, কি ভুল আমরা করেছি যে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমাদের অন্যায়টা কোথায়, আমাদের দোষটা কোথায়, ভুলটা কোথায়, অপরাধটা কোথায়? আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ অন ফর মি, যে বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়েছিলেন ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু এই দুটোকে আমরা কি বলবো, যে তখন অবিচ্ছিন্নভাবে দেখা হতো। বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু। তো যার ফলে বলা হচ্ছে যে বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, আমাকে ভোট দিয়েছেন, অথবা আওয়ামী লীগের পক্ষ হয়ে আমাকে ভোট দিয়েছিলেন। We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. তোমরা বা আমরা, আমিও অবশ্য স্বাধীনতা যুদ্ধ দেখিনি, যার ফলে সেই সময়কার বাস্তব পরিস্থিতি আমাদের পক্ষে সবটা অনুমান করা বা কল্পনা করা সম্ভব নয়। তোমরা এখন দেখে থাকো বা আমরা দেখে থাকি যে একটি জাতীয় নির্বাচনের পরে যারা বিজয়ী হন তারা সরকার গঠন করেন, তারা পার্লামেন্টে বসেন, তারা রাষ্ট্রের প্রয়োজনে আইন নির্মাণ করেন, আইন তৈরি করেন, আবার আইন পরিবর্তন করেন। তো
বঙ্গবন্ধু সেটাই বলতে চেয়েছেন যে নির্বাচনে জয়লাভ করার পরে কি কথা ছিল যে আমরা অ্যাসেম্বলিতে বলবো, অ্যাসেম্বলি বলবো বা ন্যাশনাল অ্যাসেম্বলি বলছি আমরা, যাকে আমরা সংসদ ভবন বলছি এখন বা সংসদ বলছি তাকেই। তো কথা ছিল যে নির্বাচনে জয়লাভ করার পরে আমরা সংসদে বসবো বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলস দেয়ার, এবং সেখানে আমরা আমাদের মতো করে, আমাদের সুবিধা মতো করে, আমাদের অধিকার বাস্তবায়ন করে আমরা একটি সংবিধান রচনা করব। ড্রাফট মিনস রচনা করা, এবং কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলব, নির্মাণ করব। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ারবাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং যদি আমরা সরকার গঠন করতে পারি, যদি আমরা আমাদের মতো করে একটি সংবিধান রচনা করতে পারি, তাহলে কি হবে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পাবে। যে কথা আমি একটু আগেই বলে আসছিলাম যে পাকিস্তানি শাসন আমলে বাংলার মানুষ এই সব অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা রাজনীতির চর্চা করতে পারতো না, রাজনীতির কি বলতে পারি যে আশ্রয়ে কোনো রকমের দাবি অধিকারের কথা বলতে পারতো না। তারপরে তাদের কোনো রকমের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। তোমরা জানো যে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের টাকা বা পয়সা যেটা জনগণের জন্য সমানভাবে ভাগ হওয়ার কথা ছিল, সেই টাকার সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানি মানুষের সুযোগ সুবিধার জন্য, যার ফলে পূর্ব বাংলার মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা, অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, এবং তারা ছিল দরিদ্র, তারা ছিল চাকরি বাকরির সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এবং সাংস্কৃতিক অধিকার বা স্বাধীনতার কথা তো বলাই বাহুল্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। কেন হয়েছিল? যে বৃহৎ বাঙালি বা যাদের মাতৃভাষা বাংলা, তাদের উপরে জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে যখন বাঙালিরা তাদের ভাষার অধিকারের কথা বলতে চাইলো, ভাষার দাবির কথা বলতে চাইলো, তখন তাদের উপরে দমন পীড়ন, নির্যাতন চালিয়ে দমন করা হলো, তাদেরকে সে অধিকার থেকে সরিয়ে দেওয়া হলো। তো এই সব কারণে আমরা বলতে পারি যে মানুষের স্বাধীনতার অন্যতম একটি বড় জায়গা হচ্ছে ভাষার অধিকার। তো সেই ভাষার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমরা বাংলা ভাষা চর্চা করতে পারতাম না, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতাম না, আমরা আমাদের পহেলা বৈশাখ উদযাপন করতে পারতাম না। এমনকি নজরুলের কবিতার মধ্যে যেসব কি বলা যায় যে সংস্কৃত বহুল শব্দ ছিল, আরেকটু মানে নগ্নভাবে বললে বলা যেতে পারে যে হিন্দুয়ানি শব্দ ছিল, সেই সব শব্দগুলোকে তারা পরিবর্তন করেছিল। তোমরা ভাবতে পারো যে কত বড় স্পর্ধার একটি কাজ, যে একজন কবির কবিতাকে পরিবর্তন করছে, এই অধিকার তাকে কে দিয়েছিল। আমি একটু বলি যে একটি কবিতা আছে, খুব বিখ্যাত একটি কবিতা, ওই যে সেখানে লাইন হচ্ছে এরকম যে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান। সেই কবিতাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল যে নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান। তো দেখো কত বড় স্পর্ধা, যে নজরুলের কবিতাকেও তারা সংশোধন করার মতো বোকামি বা হিম্মত দেখিয়েছে। তো যাই হোক, আমরা মানে বঙ্গবন্ধুর ভাষণটি পড়া শুরু করলাম। তো আমরা পরবর্তী ক্লাসেও এই ভাষণটি নিয়ে কথা বলবো। আসলে বঙ্গবন্ধু হচ্ছে মহাসমুদ্রের মতো, আকাশের মতো, উন্মুক্ত প্রান্তরের মতো, যাকে নিয়ে কথা বলতে গেলে আসলে কথার খেই থাকে না, লাগাম থাকে না। তো যাই হোক, আমরা এই অধ্যায়টি আজকে পড়া শুরু করলাম মাত্র। আমরা পরবর্তীতে এইগুলো আরও ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। তো স্টুডেন্টস, thank you very much. I request you to stay at home to maintain social distance, and you will be far away from drug and any other bad companion. Thank you very much.